প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। প্রথম দিনে ট্রেনে স্বস্তির যাত্রা। ঈদের নামাজ পড়বো, তারপরে খাবার খাবো, সবাইকে মাংস ভাত করে দিব। ঈদের ছুটি হলে বাড়ি যাওয়া হয়, ট্রেনে আসাও হয়। উল্টো পথে অটোরিকশা চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে মহাসড়কে। নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করতে ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ত্রিশালে খাল পুনঃখনন ছাড়াও যোগ দিবেন সাংগঠনিক সভায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় 20 টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে 6 বছরের শিশুকে ধর্ষণ। অভিযুক্ত যুবককে গণপিটুনি, মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ উদযাপনে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। ঈদ যাত্রার প্রথম দিন সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রীরা রওনা দেন নিজ নিজ গন্তব্যস্থলে। প্রতিটি প্ল্যাটফর্মই ঘরমুখ মানুষের পদচারণায় মুখর। যাত্রীরা জানান, ট্রেনে অগ্রিম টিকিট পেতে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। তবে স্ট্যান্ডিং টিকিটের যাত্রীরা ভোগান্তির কথা জানালেন। এখন পর্যন্ত ট্রেনের শিডিউল বিপর্যয় নেই। সকালে স্টেশন পরিদর্শন করেন রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম। বলেন, ছাদে যাত্রী যাতে না যায় সেজন্য তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে সরকার। আগামী 25 থেকে 31 মে পর্যন্ত সব সরকারি অফিস আদালত বন্ধ থাকবে। তবে ছুটির সমন্বয়ের কারণে আজ এবং আগামীকাল সরকারি দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। নানু বাসায় গিয়ে ঈদে অনেক মজা হবে। ঈদের নামাজ পড়বো, তারপরে খাবার খাবো, সবাইকে মাংস ভাত করে দিব। ঈদ মানেই তো আনন্দ, তো সব মিলে ভালো অনুভূতি। ঈদের ছুটি হলে বাড়ি যাওয়া হয়, ট্রেনে আসাও হয়। ট্রেনেতে নিরাপদ আর কি, জার্নিটা আরামদায়ক, বাচ্চার কাছে যে নিয়ে যেতে সুবিধা হয় আর কি। সেই জন্য আমরা মনে করেন ট্রেনে যাত্রাটা বেশি যাতায়াত করি। আমরা 3 স্তরের কিন্তু এখন নিরাপত্তা ব্যবস্থা অন্যবারের মতোই আমরা করেছি। এটা আরো স্ট্রেংথেন করেছি লোকবল দিয়ে, যেন টিকিটবিহীন যাত্রীরা ভিতরে প্রবেশ করতে না পারে। যে আমাদের ভ্রাম্যমাণ আদালত আমরা নিয়োগ করেছি এবং আমাদের ভিজিলেন্স টিম আছে। দর্শক, এবার সড়ক পথের ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর কল্যাণপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, সড়ক পথে যাত্রীর চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জ্যোতি, যেহেতু ঈদের আরও কিছুটা সময় বাকি রয়েছে, সেই হিসাবে এখনও যেই রকম স্বাভাবিক সময়ে ঈদের যাত্রার সময় প্রচণ্ড রকম, বিশেষ করে উত্তরবঙ্গের যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোতে প্রচণ্ড চাপ দেখা যায়, এখনও সেই রকম আসলে দেখা যাচ্ছে না। তবে গত 2 দিন আগে থেকেই ঈদের যে যাত্রা, সেই যাত্রা সড়ক পথে শুরু হয়েছে, মানুষজন যাচ্ছেন। আজকে গত 2 দিনের তুলনায় যাত্রীর চাপ আরও কিছুটা বাড়ছে এবং যারা এই পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে আগামীকাল থেকে সড়ক পথে যাওয়ার যে মানুষের চাপ, সেই চাপটি আরও অনেকখানি বেড়ে যাবে। তবে এখন পর্যন্ত যারা যাচ্ছেন, গত 2 দিন ধরে যারা যাচ্ছেন, আজকে যারা যাচ্ছেন, তারা খুব নির্বিঘ্নেই এখান থেকে, অর্থাৎ গাবতলী, যেহেতু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, রাজশাহী, পাবনা এই সব এলাকার বেশ কিছু পরিবহন, কল্যাণপুর এবং গাবতলী এই এলাকাটি থেকে বাসগুলো ছাড়ে। সেই এলাকায় এখন পর্যন্ত আমরা স্বস্তির যাত্রায় দেখতে পাচ্ছি, যা বাসগুলো নির্দিষ্ট সময়েই ছেড়ে যাচ্ছে এবং বাড়তি ভাড়ার যে অভিযোগ এখন পর্যন্ত নেই। যেহেতু এখনও যাত্রীর চাপ কিছুটা কম, সে কারণে হয়তো আগামীকাল থেকে এই স্বস্তির, এখন পর্যন্ত যে স্বস্তির যাত্রাটি রয়েছে সেটি থাকে কিনা, বা যেহেতু ধীরে ধীরে সময় যত কাছাকাছি আসবে ততই যাত্রীর যে চাপ সেটি বাড়তে থাকবে। যেহেতু এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি সব প্রতিষ্ঠানেই খোলা রয়েছে, আজকে এবং আগামীকালকে সর্বশেষ অফিস করার পর মানুষজন আসলে, মানুষের যে ঢল, সেই ঢলটি শুরু হবে সড়ক পথে। সেই দিনগুলোতে আসলে যাত্রাটি কেমন হয় সেটি নিয়েই আসলে শঙ্কার একটি বিষয় রয়েছে। জ্যোতি। সবুজ, আপনাকে ধন্যবাদ, সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন। আজ ময়মনসিংহে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেবেন জাতীয় কবি
কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে পূর্ব ঘোষিত সফর সূচি অনুযায়ী রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় ময়মনসিংহের ত্রিশালে যাবেন তিনি। সেখানে ধরার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে যোগ দেবেন জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে। বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ময়মনসিংহের ত্রিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, প্রধানমন্ত্রীর আজকের সফর সূচি ঘিরে সেখানকার সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন, জানাবেন একটু। যদি এরই মধ্যে সার্বিক যে ব্যবস্থাপনা বা প্রস্তুতি সেটি সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ধরার খাল যে জায়গায় তিনি খাল খনন করবেন সেটি পাশে আমরা দাঁড়িয়ে আছি এবং খানিক বাদেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঢাকা থেকে রওনা হবেন। যদিও এখন তিনি রওনা হননি, 9:30 নাগাদ তার রওনা হওয়ার কথা ছিল। যেহেতু পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল সেখানে তিনি অংশ নিয়ে খানিক বাদে তিনি এই ময়মনসিংহের উদ্দেশ্যে তিনি রওনা হবেন। এরপর তিনি সরাসরি এই ধরার খাল সংলগ্ন যে জায়গা সেই জায়গায় আসবেন এবং এখানে এসে তিনি মূলত খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর পাশেই একটি ছোট্ট মঞ্চ করা হয়েছে যেখানে তিনি এখানকার যারা আগত মানুষজন এবং এখানকার স্থানীয় এলাকাবাসী তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। একটু জানিয়ে রাখি, ধরার খাল কিন্তু 1979 সালে তারেক রহমানের পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু খাল খনন কর্মসূচি করেছিলেন এবং তিনি সেটা উদ্বোধন করেছিলেন। এরপর কিন্তু এই অঞ্চলের এই খালের কারণে এই অঞ্চলে যেহেতু শহরের একদম পাশে, ফলে এই খালটা দীর্ঘদিন আসলে মৃতপ্রায় হয়ে গিয়েছে এবং দুপাশেই ভরাট হয়ে গিয়েছে। ফলে এই খালটা যখন তিনি খনন করেছিলেন জিয়াউর রহমান, তখন কিন্তু এই অঞ্চলের কৃষি একটি বিপ্লব ঘটেছিল। এখানকার যে 8 থেকে 10টি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলার মানুষ সেচ সুবিধা থেকে শুরু করে জলাবদ্ধতা থেকে তারা এই খালের কারণে মুক্তি পেয়েছিলেন। ফলে গত প্রায় 4.5 দশক যেহেতু খালটি আর খনন করা হয়নি, ফলই সেটির কার্যকারিতা হারিয়েছে। কিন্তু নতুন করে খালটি আজকে খনন করার মাধ্যমে এখানকার স্থানীয়রা আশা করছেন আবারও যেই তাদের কৃষি বিপ্লব সোনালী যে ফসল সেটি ঘরে তোলার জন্য যেই সেচের যেই এক ধরনের সংকট থাকে সেটি অনেকাংশে উত্তরণ ঘটবে। সব মিলিয়ে তিনি এই খাল খননের মাধ্যমে সারা বাংলাদেশের যেই কৃষি বিপ্লব ঘটানোর জন্য যে পরিকল্পনা হাতে নিয়েছেন এই ধরার খালের আরেকটি অংশ এবং এর মাধ্যমে এখানকার মানুষের জীবমান উন্নত হবে বলে তারা বিশ্বাস করেন। জ্যোতি। আরিফিন, আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলার অভিযোগে ছাত্রদলের 8 নেতার নাম উল্লেখ সহ অজ্ঞাত 110 থেকে 115 জনকে আসামি করে মামলা হয়েছে। গতরাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম তারেক রেজা। এরপরেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থানার সামনে বিক্ষোভ করেন। পরে জেলা বিএনপির নেতারা বিক্ষুব্ধদের সরিয়ে দেন। এরপর পুলিশের সহযোগিতায় ঝিনাইদহ ত্যাগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে নামাজ শেষে বের হলে নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়। এ সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার বিকেলে আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির মা অভিযোগ করেন, বিকেলে শিশুটিকে 20 টাকা দেওয়ার কথা বলে বাড়ির পাশের একটি ক্ষেতে নিয়ে যায় স্থানীয় হিরো এবং সোহেল। সেখানে তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়। বাড়ি ফিরলে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে বিষয়টি পরিবারকে জানায় সে। দ্রুত ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। এদিকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মনির হোসেন হিরোকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার রাতে থানায় মামলা করলে অভিযুক্ত অপর আসামি সোহেলকে গ্রেফতার করে পুলিশ। আমার মেয়েরে 2টা ছেলে আমাকে বাড়ি দিন, একই এলাকার মানুষ আমরা। আমার মেয়ে হাঁটতে হাঁটতে এদিকে ঘুরতে আসছে, পোলাপানের লোক আমার মেয়ের ডাইকা নিয়ে 20 টাকা দিচ্ছে। 20 টাকা দিয়া প্রায় এন থেকে কিছুক্ষণ 5 মিনিট হইব না, এক খেতে নিয়ে গেছে। খেতে নিয়ে আমার মেয়ের অত্যাচার করে আমার মেয়ের পানি পর্যন্ত ঢেলে দিচ্ছে বোতল দিয়ে, বুঝছেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ। ভুক্তভোগী শিশুটির শারীরিক অবস্থা এখন কেমন, আর এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন, একটু জানাবেন বিস্তারিত।
জ্যোতি, যে নারায়ণগঞ্জের চর পরিবেষ্টিত বক্কাবলিতে 6 বছরের এক শিশু ধর্ষিত হয়েছে এবং এই ঘটনায় ফতুল্লা থানায় মামলা হয়েছে এবং এই মামলার প্রেক্ষিতে কিন্তু এক আসামি যে সোহেলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং অপর যে আসামি ছিল হিরো, তাকে স্থানীয় ক্ষুব্ধ জনতা ধরে গণপিটুনি দিয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। এবং গতকাল বিকেল 5টার ঘটনা হলেও কিন্তু পুলিশ গিয়েছে রাত 11টা, অর্থাৎ 12টা, 12:30 কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পুলিশের যে এখানে একটি শৈথল্যতা ছিল বা যেখানে ঘটনাটি ঘটছে সেখানে একটু নদী কারণ পুলিশ বাড়ি ওখানে গিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু পরিস্থিতি আসে। পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ঘটনার কিন্তু শিশুটিকে চিকিৎসার জন্য তার বাবা মা চিকিৎসার জন্য এবং আজকে তারা যেটি বলছেন যে আজকে মেয়েটিকে তারা তাদের হেফাজতে নিয়ে এই হাসপাতাল অর্থাৎ নারায়ণগঞ্জে যে ভিক্টোরিয়া হসপিটাল আছে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসবেন এবং সেখানে ধর্ষণ হয়েছে কিনা সেই পরীক্ষা সেখানে করানো হবে এবং যাকে গণপিটুনি দেওয়া হয়েছে যে হিরো, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ভিডিওতে যে রকম দেখেছি স্থানীয় ক্ষুব্ধ তাকে ধরে গণপিটুনি দিয়েছিলেন এবং মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে এবং সে অনেকটা সংকটাপন্ন বলে আমরা জানতে পেরেছি। তবে একটি ন্যাক্কারজনক ঘটনা, সবাই আসলে ক্ষুব্ধ হয়েছেন কারণ আপনি জানেন যে ধর্ষণের বিচার সঠিক সময় না হওয়ার কারণে কিন্তু ক্ষুব্ধ জনতা আইন হাতে তুলে নিয়েছে এবং তাকে গণপিটুনি দিয়েছে। ধন্যবাদ আপনাকে স্মিথ। রাজধানীতে কিশোর গ্যাংয়ের নির্মমতার শিকার শাওন নামের এক তরুণ। ভাটারা এলাকায় তাকে ডেকে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। আহত ওই তরুণের পরিবারের দাবি কোনো কারণ ছাড়াই তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। ঘটনার পর মামলা হয়েছে থানায়। পুলিশ বলছে অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মায়ের চোখে আতঙ্ক, ছেলের শরীরে নির্যাতনের চিহ্ন। যে ছেলেটা একদিন আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করত, এখন সে বিছানায় কাতরাচ্ছে যন্ত্রণায়। অজ্ঞান হয়ে রয়েছে, তারপরে আমার ছেলেটার ওই জায়গায় এরপরে আমারও মারছে। মানে আমার ছেলেটার কোনো সেন্স নাই। ওই যে হাতের ভিতরে কি জানি দিয়া এর ভিতরে ঘুষাইছে, ওদিকে লাগতেইছে, ফরাইছে ইচ্ছা মতো। এটি করার পর আমার ছেলে সেন্স হারিয়ে ফেলাইছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটারার সাতারকুল এলাকার একটি গেটের সামনে ডেকে নেওয়া হয় শাওনকে। এরপর শুরু হয় মারধর। পরিবারের দাবি কোনো পূর্বশত্রুতা ছাড়াই তাকে নির্মমভাবে পেটানো হয়। আমার ছেলের জীবনের ক্ষতি কেন করলো? আমার ছেলের একটা দাঁত ফেরে গেছে, আর একটা দাঁত বর্তমানে ঝুলতেছে, একটা দাঁত ওই জায়গায় ফেরে গেছে। কেন এডিট করলো? নাক মুখ দিয়ে এরকম মুখ আনালে রক্ত পড়ছে। আমি ফলি ধরে রাখছি, আমার ফোলা খালি যে রক্ত ফলি বইরা গেছে। আমি এই 2টা ফলি আমি হাসপাতাল ফেলাইছি, কর্মীতলা হাসপাতালে। শাওনের বন্ধুরা বলছে হামলায় নেতৃত্ব দিয়েছে নূরের চালা এলাকার ইমন। বিভিন্ন সময়ে মহল্লায় সশস্ত্র মহড়া দেওয়ার অভিযোগ রয়েছে এই ইমন গ্রুপের বিরুদ্ধে। ওরে কলার ধরে নিয়ে যাইতে চাইছিল, যখন নিয়ে যাইতে চাইছিল তখন নিকে আটকাইছে যে কই নিয়ে যাবো ভাই, পরে ওরা ধাক্কা দিয়ে এখানে ফেলাই দিচ্ছে। আমাদের সাথে কিছুই না, আমাদের ইভেন আমরা খুব ওদের সবাইকে ভালো করে চিনিও না, যে জাস্ট একটাই নাম ওদের রিফাতের বন্ধু কারা, ওদেরকে মারা লাগবে এই। ওরা বাইকে করে আসছিল আর কি, আসলে তাদেরকে আমরা চিনতে পারি নাই। ঘটনার পর ভাটারা থানায় মামলা করেন আহত যুবকের বাবা। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি অবশ্যই বেরোর সময় ওরা দেখলাম আর কি। পরে বললাম যে কারণ যে টুকটাক ভুল থাকে তো লেখার মধ্যে। কি ব্যবস্থা নিচ্ছেন একটু যদি আপডেটটা দিতেন? সেটা তো নিচ্ছি কারা কি নিয়ে ঘটনা, তথ্য নিচ্ছে। একজন অফিসার ট্যাগ করে দেওয়া হয়েছে। শাওনের পরিবারের অভিযোগ এখনও নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে হামলাকারীরা। নিরাপত্তা শঙ্কায় দিন কাটছে পরিবারটির। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হাম উপসর্গে থামছে না মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় সিলেট ও ময়মনসিংহে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই প্রাণ গেছে আরও 4 শিশুর। হাম প্রাদুর্ভাব শুরুর পর এই নিয়ে সিলেটে মারা গেলেন 51 জন।
গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 43 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 29 জন। মোট ভর্তি রয়েছেন 100 রোগী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 5 জন নতুন রোগী ভর্তি হয়েছে। মোট চিকিৎসাধীন 73 জন। বরিশাল, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীদের ভিড় রয়েছে। একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্বিগ্ন অভিভাবকরা। ঢাকার পশ্চিমাংশের জঙ্গল আর জলাভূমিতে আবাসিক এলাকা হিসেবে গড়ে ওঠে সরকারি প্রকল্প। নাম ধারণ করে মোহাম্মদপুর। শুরুতে অবাঙালিদের প্রাধান্য থাকলেও মুক্তিযুদ্ধের পর তা বদলে যায়, কিন্তু সড়কের নামকরণে এখনো রয়ে গেছে পুরনো ছাপ। দিনে দিনে বেড়েছে মোহাম্মদপুরের আয়তন, জনসংখ্যা। 80-90 দশকের গ্যাংস্টার আর হালের কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে মোহাম্মদপুরের আইন শৃঙ্খলার নাজুক বরাবরই। প্রশ্নের মুখে নাগরিকদের নিরাপত্তা আর শান্তি। সহকর্মী আলফাজ হোসেন রানার ছবিতে মোহাম্মদপুরের 350 বছরের গল্প তুলে এনেছেন সহকর্মী শাকিল হাসান। ঢাকা গড়ে উঠেছে শত শত বছর ধরে বুড়িগঙ্গার তীরে। প্রায় প্রতিটি এলাকাতেই ধর্মীয় স্থাপনার মাধ্যমে শুরু হয় স্থায়ী অবকাঠামো নির্মাণ। তেমনি ঢাকার পশ্চিমাংশে বুড়িগঙ্গার তীরে 1680 সালে তৈরি হয় একটি মসজিদ। 3টি মূল এবং 4 কোণায় 4টি গম্বুজের কারণে এটি পরিচিতি পায় 7 গম্বুজ মসজিদ হিসেবে। 7 মসজিদের আশেপাশে ছিল 8টি ছোট ছোট গ্রাম, আর বাকি এলাকা জঙ্গল আর জলাভূমি। 60-এর দশকের শুরুতে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এখানে নতুন শহর গড়তে মোহাম্মদপুর মডেল টাউন প্রকল্প হাতে নেয়। শুরুতে এখানে প্লট বরাদ্দ পেয়েছিলেন পাকিস্তানি এবং উর্দুভাষী বিহারিরা। এর উদ্দেশ্য ছিল নতুন শহরে যেন বাঙালিদের চেয়ে বিহারিরা সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠতে পারে, তাতে করে ভোটের হিসেবেও পাকিস্তানপন্থীরা এগিয়ে থাকবে। এমনটা ছিল তৎকালীন সরকারের পরিকল্পনা। এলাকার নামকরণেও সেই দূরভিসন্ধির দেখা মেলে। এই এলাকা কিন্তু মোহাম্মদপুরের চেয়ে রায়ের বাজার নামে পরিচিত হতো বেশি। আমাদের আত্মীয় স্বজন যারাই আসতেন ঢাকায়, তারা কিন্তু কেউ বলতো না মোহাম্মদপুর যাচ্ছি, রায়বাজার যাচ্ছি, কারণ রায়বাজারটা তুলনামূলকভাবে হচ্ছে পুরনো জনবসতি গড়ে উঠেছিল রায়বাজার এলাকায়। তারপরে মোহাম্মদপুরে আস্তে আস্তে 60-এর দশক থেকে কিন্তু মোহাম্মদপুর বর্তমান পরিচয় আসলো, রায়ের বাজারটা বিলীন হয়ে যেতে থাকলো। মুঘল সম্রাটদের নামে মোহাম্মদপুরের সড়কগুলোর নাম। শেরশাহ সুরি আর হুমায়ুন একে অপরের সঙ্গে যুদ্ধে জড়ালেও তাদের নামের সড়ক মিলেছে একই সঙ্গে। ইকবাল, স্যার সৈয়দ, রাজিয়া সুলতানার নামেও আছে সড়ক। রায়ের বাজারের নাম পরিবর্তন করে সুলতানগঞ্জ করার চেষ্টাও ছিল আইয়ুব সরকারের। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা ছিল এসব কিছুর উদ্দেশ্য। 71-এ বাঙালিদের জন্য মোহাম্মদপুর ছিল মৃত্যুপুরী। 25 মার্চ থেকেই এখানে হত্যাযজ্ঞ শুরু হয়। ফিজিক্যাল ট্রেনিং সেন্টার সহ কয়েকটি স্থানে স্থাপিত নির্যাতন কেন্দ্র থেকে মোহাম্মদপুরের নিরিবিলি এলাকায় নিয়ে হত্যা করা হতো। মুক্তিযুদ্ধ শেষে এই এলাকার নানা স্থানে মেলে আলবদরদের ধরে নিয়ে যাওয়া বুদ্ধিজীবীদের মরদেহ। 71-এর বধ্যভূমি বলতে যেটা আমরা বুঝি সেটা কিন্তু এই কাদেরাবাদ বধ্যভূমি। আপনি দেখবেন বুদ্ধিজীবীদের যে লাশ, সেখানে ইটের মধ্যে লেখা আছে KBS, কাটাসুর ব্রিক সাপ্লাই। বোধহয় গণহত্যার পৃথিবীর ইতিহাসে যুক্ত হলে এলাকা একটা একক হিসাবে হলে মোহাম্মদপুর অবশ্যই হবে। 70-এর দশকেও মোহাম্মদপুরের বেশিরভাগ এলাকা ছিল কৃষিজমি, আর বর্ষায় ডুবে থাকত 30-40 ফুট পানিতে। 5 দশক আগেও 7 গম্বুজ মসজিদের পেছন দিয়ে প্রবাহিত হতো উত্তাল বুড়িগঙ্গা। বাঁধের ফলে নদী সরে গেছে 2 কিলোমিটারেরও বেশি দূরে। প্রথমে রিং রোড তৈরি করায় এর ভেতরে ভরাট করে আবাসিক এলাকা তৈরি হয়। 80-র দশকের শেষ দিকে বসিলার শহর রক্ষা বাঁধ তৈরির ফলে পুরো এলাকা ভরাট করে বসতি তৈরি হয়। এতে করে 3 গুণ বেড়েছে মোহাম্মদপুরের আয়তন, আর বাঁধের ফলে মোহাম্মদপুরের খালগুলো হয়ে পড়েছে পানিশূন্য। মানচিত্র পর্যালোচনা করলে মোহাম্মদপুরের 2টি অংশ দেখা যায়। একটি মিরপুর রোড আর শহররক্ষা বাঁধের মধ্যবর্তী পুরনো এলাকা, আরেকটি শহররক্ষা বাঁধ আর বুড়িগঙ্গার মধ্যবর্তী ঘনবসতিপূর্ণ এলাকা। বিশেষ করে এই এলাকাতেই অপরাধের ঘটনাগুলো বেশি ঘটে। সুনির্দিষ্ট অপরাধ এলাকাগুলোর এক একটি যেন গ্যাংস অফ ওয়াসিপুরের মোহাম্মদপুর ভার্সন। তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে জেনেভা ক্যাম্প।
মাদক আর অস্ত্র ব্যবসার নিরাপদ হটস্পট হয়ে উঠেছে এই ক্যাম্প। অপরাধীদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করে দেখা যায়, অপরাধের সুযোগ, উপার্জন আর আশ্রয়ের সহজলভ্যতায় মোহাম্মদপুর হয়ে উঠেছে জনপ্রিয়। অন্য এলাকার অপরাধীদেরও নিরাপদ অভয়ারণ্য হয়ে উঠেছে মোহাম্মদপুর। আয় উপার্জন বেড়ে যায় অপরাধমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং এটি যে স্থানকে কেন্দ্র করে শুরু হবে ওই স্থানে অন্যান্য অপরাধীদের আনাগোনাটা বেড়ে যাবে। এখানে একটা অপরাধের পেশাদারিত্ব তৈরি হয়েছে, যে পেশাদারিত্ব নানাভাবে মোহাম্মদপুরে যারা বসবাস করেন তাদেরকে একটা অপরাধের প্রেক্ষাপটের মধ্যে ফেলে দিচ্ছে এবং নানা ধরনের অনিশ্চয়তা এবং একটা ভয় তৈরি করছে। মোহাম্মদপুরের অপরাধ প্রবণতা আর এর প্রচারের মনস্তাত্ত্বিক প্রভাব পড়েছে এখানকার নাগরিকদের ওপরও। অনেকে ট্রলের শিকার হচ্ছেন, হীনমন্যতা তৈরি হচ্ছে অনেকের মাঝে। ভয় লাগে, এখানে একটু গ্যাদারিং বেশি, এই কারণে এখানে মোহাম্মদপুর আমরা আসি কম। অন্তর্বর্তীকালীন সরকার তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল না, তখন হবে যে যেরকম পারছে মগের মূল্য করে খাইছে। দাও বটি নিয়ে ওই যে সেনা টেনা নিয়ে আসছে, আপনি গেছেন, আপনি মোবাইলটা রেখে দিত, আপনার টাকা পয়সা থাকলে রেখে দিত ওই গলির মধ্যে ঢুকলে। অপরাধ প্রবণতা বন্ধ করতে হলে আইনের প্রয়োগ আর রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করার আহ্বান নাগরিকদের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদা চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে প্রধান বাধা দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে ফোনালাপে এ কথা জানিয়েছেন তিনি। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান আলোচনা চলমান থাকলেও দ্রুত চুক্তি হওয়ার ক্ষেত্রে তেমন আশার আলো দেখছেন না ইরানি কর্মকর্তারা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনও অনেক গভীর মতপার্থক্য রয়েছে। যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে বসলেও পরমাণু ইস্যুতে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় ইরান। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির মধ্যস্থতায় শুক্রবার তেহরান সফরে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তাকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দর মোমেনি। শান্তি চুক্তি মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইরান গেলেন মুনির। ইরানের সাম্প্রতিক হামলায় বহুল আলোচিত মার্কিন ড্রোন MQ-9 রিপারের বহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ। এতে বলা হয়, ইরানের হামলায় মার্কিন ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ড্রোন বহরের অন্তত 20% ধ্বংস হয়েছে বলে জানানো হয়, যা প্রায় $100 কোটি কাছাকাছি। অভিযান চালানোর সময় ইরানের পাল্টা প্রতিরোধে এসব ড্রোন ধ্বংস হয়। MQ-9 রিপার মূলত একটি নজরদারি ও আক্রমণ ড্রোন, যা হেলফায়ার মিসাইল ও গাইডেড বোমা বহনে সক্ষম। প্রতিটি ড্রোনের মূল্য আনুমানিক $16 থেকে $30 মিলিয়ন। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র 30টির মতো ড্রোন হারাতে পারে। রাশিয়ার একটি ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলার দাঁতভাঙ্গা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাতে দোনেৎস্ক, লুহান্স্ক অঞ্চলের স্টারোবিলস্ক শহরের একটি ছাত্রাবাসে ড্রোন হামলা চালায় ইউক্রেন, যাতে অন্তত 6 জন নিহত এবং 39 জন আহত হয়েছে। আরও 15 জন নিখোঁজ রয়েছে বলে দাবি মস্কোর। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ওই হামলায় 16টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ওই এলাকায় কোনো সামরিক স্থাপনা ছিল না বলেও জানান তিনি। এর জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন। এবার দাপ্তরিক ব্যস্ততার অজুহাত দিয়ে নিজের ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে কথা জানান তিনি। চলতি সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামাসে পরিবার ও কাছের মানুষদের নিয়ে করা হচ্ছে আয়োজন, তবে সেই আয়োজনে যোগ দেবেন না মার্কিন প্রেসিডেন্ট। দেশের স্বার্থেই এই গুরুত্বপূর্ণ সময়ে তার হোয়াইট হাউসে থাকাটাই জরুরি বলে মনে করেন তিনি। দর্শক, এই ছিল যমুনা নিউজে।